আমার পরম প্রিয় এবং পরম শ্রদ্ধেয় শিক্ষক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, যিনি আমাদের অন্যতম প্রধান কথাসাহিত্যিক, সাহিত্য সমালোচক, সংস্কৃতি সমালোচক, শিক্ষক, শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক। আমরা জানি 10 অক্টোবর মারা গেছেন। এই শব্দ দুটোই এখন আমার কাছে প্রশ্ন হয়ে থাকে। দেশ থেকে দূরে অবস্থান করার কারণে আমি সরাসরি সবসময় স্যারের সংবাদ নিতে পারি নাই, সত্য। কিন্তু থেকে থেকে আমি যার কাছ থেকে স্যারের সংবাদ পেয়েছি, আপডেট পেয়েছি, তিনি হচ্ছেন আমার শিক্ষক অধ্যাপক কায়সার হক। আমি তার প্রতি কৃতজ্ঞ। তার গুরুতর হার্ট অ্যাটাকের খবর পেয়েছিলাম প্রথমে কায়সার স্যারের কাছ থেকেই, এবং তারপরে তার কিছু অগ্রগতি হয়েছিল, সেটাও যখন শুনতে পেয়েছি খুবই খুবই আশায় মন ভরে গেছিল। কিন্তু সেই আশা ভেঙে পড়ল যখন তার মৃত্যু সংবাদ পৌঁছল। সত্যি কথা বলতে কি, আমি সেটি আশা আসলেই করিনি যে স্যার মারা গেছেন। আর অগ্রগতির কথা যেটা শুনলাম, পরে মনে হলো আমার প্রিয় কবি এবং স্যারেরও প্রিয় কবি ডেরেক ওয়ালকটের একটা পংক্তির কথা। সেটা হচ্ছে এরকম যে এই অগ্রগতি হচ্ছে ইতিহাসের তামাশা। অবশ্য ওয়ালকট এই পংক্তিটা একটা অন্য প্রসঙ্গে এবং পরিসরে ব্যবহার করেছিলেন। আর স্যারের মৃত্যু সংবাদের পরপরই আমার প্রথমে স্যারের যে ক্লাসের কথা মনে হয়েছিল, সেটাও একটা মৃত্যু সম্পর্কিত কবিতা নিয়ে, জন ডানের কবিতা, মৃত্যু সম্পর্কিত কবিতা নিয়ে স্যারের ক্লাস। স্যার আমাদের পড়িয়েছিলেন মেটাফিজিক্যাল পোয়েট্রি, এবং জন ডান সে কারণে আমাদের পাঠ্য ছিল। এবং জন ডানের সেই কবিতা ডেথ বি নট প্রাউড, সেই সনেট স্যার অত্যন্ত স্মরণীয়ভাবে আমাদের পড়িয়েছিলেন। এবং এটি মৃত্যু অবজ্ঞাকারী একটা সনেট, একটা কবিতা। স্যার তার বিস্তর ব্যাখ্যা দিয়েছিলেন এবং সেই মৃত্যুর কথাই মনে পড়ল। কিন্তু মৃত্যুও যে মৃত্যু নয়, এই ব্যাপারটাও স্যার আমাদেরকে একসময় বুঝিয়েছিলেন, এই অর্থে যে মৃত্যু যদি ছোট্ট একটা ঘুম হয়, ডানের ভাষা ব্যবহার করে বলতে গেলে, তাহলে সেই ঘুমের পর আর একটা জাগরণ আছে। স্যার কি আসলে সেই জাগরণের ভিতরে প্রবেশ করেছেন কিনা, সেটিও আমার মনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আমরা বয়ে চলেছি অবশ্যই তাঁর উত্তরাধিকার। সত্যি যেমন ডান ঘোষণা করেন, ডেথ দাও শ্যাল্ট ডাই, আমার কাছে মনে হয় অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের জীবন তার মৃত্যুর চেয়েও অনেক বেশি সত্য। এখানে একটু না বলে পারছি না যে প্রথমবার আমি যখন অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলামের নাম শুনেছিলাম, আমার শিক্ষকের নাম শুনেছিলাম, তার সঙ্গে সাক্ষাৎ করার বেশ আগেই, অর্থাৎ আমি যখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র ছিলাম, তখন শুনেছি তার নাম। এবং আমার বন্ধু হাফিজ সিকান্দার টনির কাছ থেকে শুনেছি। বলা দরকার, টনি স্যারের ভাগ্নে, এবং টনি একসময় স্যারের একটা চিঠি, ইংরেজিতে লেখা একটা চিঠি আমাকে দেখিয়েছিলেন, এবং ওই চিঠির গদ্য পড়ে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছিলাম। এবং সেই গদ্যের সৌন্দর্যের কথা এখনও আমার স্মৃতিতে আছে। এবং আমি জেনেছিলাম যে স্যার ইংরেজি বিভাগের তখন কিংবদন্তি ছাত্র ছিলেন আগেই, এবং যখন আমি চিঠিটা পড়ি তখন স্যার কিন্তু কানাডায় পিএইচডি করছেন ডব্লিউ.বি. ইয়েটসের উপর। যে ইয়েটস নিয়ে আমার সাথে স্যারের একাধিক সময় আলোচনা হয়েছে, এবং আমার অত্যন্ত সর্বকালের, আমার বলা যাবে সর্বকালের প্রিয় কবি। তো আমরা যখন স্যারকে পেলাম ঢাকা ইউনিভার্সিটির ইংরেজি বিভাগে, তখন আমরা দ্বিতীয় বর্ষের ছাত্র, যেটা আগেই বলেছি। এবং তিনি তখন বিভাগে পিএইচডি করে ফিরে এসে আমরা লক্ষ্য করেছি তার দুর্মদ যৌবনের উদ্দীপ্ত কর্মশক্তি, তার উজ্জ্বল প্রাণ প্রাচুর্য, তার অটুট আত্মপ্রত্যয় এবং এক ধরনের সাফল্যের অদম্য স্পৃহা লক্ষ্য করেছি। এবং কিন্তু আমাকে যা প্রথমে মুগ্ধ করেছিল তা হচ্ছে স্যারের জ্ঞান ভাণ্ডারের ব্যাপ্তি এবং শ্রেণীকক্ষে তার বাগ্মিতা। তিনি আলোকিত করতেন আমাদের অবশ্যই, কিন্তু কখনোই দূরত্ব তৈরি করতেন না। ছিলেন সহজ সরল উদার, এবং তিনি এমনকি ছাত্রছাত্রীদের বইও ধার দিতেন। আমাকে তো দিয়েছেন বটেই একাধিক বই, এবং না বলে পারছি না যে আমি তার একটা বই এখনও ফেরত দিতে পারি নাই। বইটা হচ্ছে প্লেটোর ফিডরাস, প্লেটোর একটা বই। এবং
যা ফেরত দিতে না পারার জন্য তো অবশ্যই আমি অনুতপ্ত। আমি এও দেখেছি স্যার অনেক শিক্ষার্থীদের সাহায্য করেছেন বিভিন্নভাবে, এবং আমাদের এমএ পর্যায়ে স্যার আমাদের পড়িয়েছিলেন টি.এস. এলিয়ট, এবং তার বক্তৃতাগুলো ছিল গভীর, অনুসন্ধানী এবং সমৃদ্ধ এবং এমন তাত্ত্বিকভাবে লিখত। এবং টি.এস. এলিয়টের উপর স্যারের লেকচারগুলোর কারণেই আমি ফরাসি প্রতীকবাদী কবিতায় আগ্রহী হয়ে উঠি, এমনকি আগ্রহী হয়ে উঠি সাহিত্য তত্ত্বেও, এবং সেই কারণে স্যারের প্রতি আমি এখন কৃতজ্ঞতা জানাই। আর পরিষ্কার হয়েছিল তখনই যে স্যারের রসবোধ অত্যন্ত উজ্জ্বল, প্রাণবন্ত হাস্যরস, এবং জীবনের প্রতি তার গভীর ভালোবাসা। জীবনের প্রতি তার এই গভীর ভালোবাসা কখনোই আমি নিস্তেজ হতে দেখিনি। বিভিন্ন ধরনের বাধা বিপত্তির মুখে, প্রতিবন্ধকতার মুখেও আমি দেখেছি স্যারের কৌতুকবোধ অটুট থেকেছে। এই যে জীবনের প্রতি ভালোবাসা, এর কারণেও বলতে ইচ্ছা হয় যে স্যারের মৃত্যুর চেয়ে তার জীবনী সত্য। এবং স্যারের যে প্রথম ইমপ্রেশন পেয়েছি তা প্রায় 3 দশকের বেশি সময় ধরেই একই ইমপ্রেশনই থেকেছে আমার কাছে। তিনি আমার অসাধারণ প্রিয় শিক্ষক হিসেবে ইউল্যাবে এসে আমরা আরও স্যারের কাছাকাছি এলাম শিক্ষক হিসেবেও। একটা লম্বা সময় বাইরে থাকার পর আমি যখন বাংলাদেশে ফিরি, স্যার আমাকে প্রথমে একটা টেলিভিশন, তার নিজের প্রোগ্রাম করতেন টেলিভিশনে, সেখানে তিনি নিয়ে গেছিলেন, এবং না বলে পারছি না আমিও একটা টেলিভিশন প্রোগ্রাম করতাম, সেখানে আমি স্যারকে অতিথি করে নিয়ে এসেছিলাম। এবং আর একটা কথা খুব মনে পড়ে, স্যার আমাদের আত্মবিশ্বাস তৈরি করা একটা ভূমিকা রাখতেন। আমি সবেমাত্র শিক্ষক হয়েছি, আমার শিক্ষকতার জীবন শুরু হয়েছে। একজন বাংলা একাডেমির পত্রিকা উত্তরাধিকার, সেটা আমার হাতে এলো। পত্রিকা খুলে দেখলাম লিড প্রবন্ধ স্যার লিখেছেন, এবং পত্রিকায় সেই প্রবন্ধ পড়তে গিয়ে দেখি স্যার আমাকে উদ্ধৃত করেছেন ওই প্রবন্ধে। এবং আমি তো অত্যন্ত আই ফেল্ট ভেরি হাম্বলড অ্যান্ড অনার্ড। ওই সময় এগুলো মনে পড়েছে, আরও অনেক 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 কথা এই সময় মনে পড়ছে, আমি তো গুছিয়েও ঠিকমতো বলতে পারছি না। এত স্মৃতি, অসংখ্য স্মৃতি বরকার, এবং সব বিভিন্নভাবে সেগুলো জল করেছিলেন ইত্যাদি। কিন্তু স্যার যে একজন অসাধারণ শিক্ষক ছিলেন এ কথা তো আমি আগেও বলেছি, এখনও বলি, আরও বলবো। কিন্তু কিভাবে তিনি অসাধারণ শিক্ষক ছিলেন একটু না বললে না। আমাকে প্রায়ই অনেকে জিজ্ঞাসা করে যে একজন ভালো শিক্ষকের কী কী গুণ থাকা দরকার। আমি সচরাচরভাবে একটা ফর্দ দিয়ে থাকি, যদিও ফর্দটা মোটেই এক্সস্টিভ না, আরও এর সঙ্গে অনেক কিছু যুক্ত করা যেতে পারে। কিন্তু প্রথমত একজন ভালো শিক্ষকের গুণ হচ্ছে এটা যে তাকে তার বিষয় সম্পর্কে ভালো জানতে হবে, এবং এই বিষয় ভালো না জানলে ছাত্রছাত্রীরাও শিক্ষকের প্রতি তার যে আগ্রহ সেটা হারিয়ে ফেলে। কিন্তু শুধু বিষয় জানলে তো হবে না, এটা বিষয়ের সাথে বিষয়কে নিয়ে আর্টিকুলেট করার একটা ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ জ্ঞানের সঙ্গে থাকতে হবে স্বচ্ছতা এবং বাকপটুত্ব। কারণ যদি শিক্ষক নিজে স্পষ্টভাবে ব্যাখ্যা করতে না পারেন, শিক্ষার্থীরা খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলে। 3 নম্বর গুণ হলো একজন শিক্ষককে হতে হবে এক ধরনের গল্পকারক, যিনি গল্প বলে আমাদের প্রাত্যহিক জীবনের গল্প বলে অত্যন্ত সিরিয়াস মানে দার্শনিক এবং তাত্ত্বিক পয়েন্টগুলোকে সামনে আনা যায়। এটা হচ্ছে একটা গুণ। এবং চতুর্থত রসবোধ থাকাও আমি মনে করি একজন ভালো শিক্ষকের জন্য দরকার। কারণ শিক্ষার্থীরা শুধু যে শিখবে তা তো না, শিখবে আনন্দের মধ্যে দিয়ে শিখবে, এটা তো আমি বিশ্বাস করি। এবং 5 নম্বর হচ্ছে শিক্ষককে প্রস্তুত থাকতে হবে শিক্ষার্থীদের সঙ্গে এবং শিক্ষার্থীদের কাছ থেকেও শেখার জন্য, তাদের কেবল জ্ঞানের নিষ্ক্রিয় গ্রহীতা হিসেবে নয়, না দেখে। এবং ষষ্ঠত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষকের মধ্যে থাকতে হবে শিক্ষার্থীদের প্রতি অঙ্গীকার এবং ভালোবাসা, যেটা না থাকলে আর অন্য কিছুই সম্ভব না। তো স্যারের এই 6টা গুণই শিক্ষক হিসেবে তার মধ্যে ছিল, এটা আমাকে অবশ্যই বলতে হবে, জোর দিয়েই বলতে হবে। আমি এই যুক্তরাষ্ট্রে পড়ানোর ক্ষেত্রেও আমি স্যারের কাছ থেকে যা শিক্ষকতা নিয়ে যা শিখেছি সেগুলো ব্যবহার করেছি, এবং তাতে আমি অত্যন্ত লাভবান হয়েছি। সেই জন্য স্যারের কাছে আমি আবারও কৃতজ্ঞ। আবারও বলছি যে তিনি আমাকে এইভাবেও আমাকে উপকার করেছেন। এই তো গেল। কিন্তু স্যার তো কেবল একজন শিক্ষক নন, অবশ্যই তিনি প্রথমত শিক্ষক, তিনি একজন শিক্ষাবিদও এবং শিক্ষাতাত্ত্বিকও,
যিনি শিক্ষা সম্পর্কে তার কিছু দর্শন, তার শিক্ষা সম্পর্কে তার কিছু ভাবনা ছিল, হ্যাঁ, এবং সেই ভাবনাগুলো তিনি তার জীবনের যে শেষ বক্তৃতা, সেই বক্তৃতায় তিনি সেটা ব্যক্ত করেছিলেন। এবং সেই ভাবনার মধ্যে একটা উন্নত ব্যাপার ছিল, সেটা হচ্ছে যে শিক্ষকদের প্রতি সমাজকে সহানুভূতিশীল হতে হবে, বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শিক্ষক যারা আছেন তাদের প্রতি। স্যার এই প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রতি তার যে গভীর সহানুভূতি এবং টান, এটা আমরা লক্ষ্য করেছি, হ্যাঁ, ইত্যাদি। এবং এই নিয়ে বিস্তর বলা যাবে, কিন্তু আমি আর কথা খুব বেশি বাড়াতে চাই না। তবে আরও কয়েকটা কথা বলি যে স্যারের বিচরণের ক্ষেত্র বহুমাত্রিক, বিস্তৃত। তিনি নিঃসন্দেহে একাডেমিক, একজন সৃজনশীল এবং লেখক, দ্বিভাষিক লেখক এবং একজন বুদ্ধিজীবী। অফকোর্স আমরা তাকে গল্পকার বলি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাহিত্য সংস্কৃতি ও শিল্প সমালোচক, নন্দন তত্ত্ববিদ, অনুবাদক, কলামিস্ট, সম্পাদকীয় উপদেষ্টা, সম্পাদক, এমনকি টেলিভিশন উপস্থাপক, যিনি একসময় টেলিভিশনেও নাটক লেখার চেষ্টা করেছিলেন। এবং অবশ্যই তিনি ছিলেন এক বিরল, কি বলবো, এক ধরনের ইন্টারডিসিপ্লিনারিলি এনগেজড সমালোচক, এবং প্রচুর তিনি লিখেছেন এবং বিদেশেও তার বেশ কিছু রচনা প্রকাশিত হয়েছে, বহু পুরস্কার পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন জানি। আরও উল্লেখযোগ্য যে তিনি বেশ কিছু জাতীয় সংস্থায় দায়িত্ব পালন করেছেন প্রভূত সুনামের সঙ্গে। কিন্তু এইসব অর্জনের পার্থিব অর্থে এই যে অর্জিত সাফল্য, এগুলি স্যারকে যে কেবল সংজ্ঞায়িত করে তা নয়। এখানে তার বিস্তৃত কর্মযজ্ঞ, মনন ও রচনার পরিসর সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব না হলেও অন্তত এতটুকু বলি, তার সমালোচক এবং কথাসাহিত্যিক হিসেবে তার গুরুত্ব নিয়ে একটু বলি, তার তাৎপর্য নিয়ে। প্রচলিত রীতি অনুযায়ী আমরা তাঁর নন্দনতত্ত্ব বিষয়ক প্রাথমিক যে গ্রন্থ নন্দনতত্ত্ব এবং বিশ্ব সাহিত্য নিয়ে তার যে জনপ্রিয় কলাম অলস দিনের হাওয়ার কথা উদ্ধৃত করি। এইসব তো স্যারের শুরুর কাজ ছিল, এবং এইসব কাজে স্যারের এক ধরনের অবস্থান, মানে আমি এভাবে সংজ্ঞায়িত করি যে ইমপ্রেশনিস্টিক এবং ফর্মালিস্ট, কিন্তু স্যার সেই জায়গা থেকে বেরিয়ে এসছেন পরে। এবং তার অসংখ্য প্রবন্ধ আছে যেখানে তিনি তার যে কাজের পরিধি, ব্যক্ত পরিধি, তার প্রমাণ বা স্বাক্ষর তিনি রেখেছেন। তিনি সংস্কৃতি সমালোচনার মধ্যে ঢুকেছিলেন পরে গিয়ে, এবং সেটা শুধুমাত্র আর্ট সমালোচনা নিয়ে না, জেনারেলি সংস্কৃতির সমালোচনা। এবং স্যারের একজন প্রিয় তাত্ত্বিক ছিলেন রেইমন্ড উইলিয়ামস, এবং বলা দরকার যে রেইমন্ড উইলিয়ামস আসলে মার্ক্সবাদী সংস্কৃতি তাত্ত্বিক। এবং আমি লক্ষ্য করেছি যে ক্ষেত্র বিশেষে স্যারের এক ধরনের উদারনৈতিক মানবতাবাদের প্রতি তার এক ধরনের আকর্ষণ ছিল, সত্য। কিন্তু ক্ষেত্র বিশেষে আমি দেখেছি তার মার্ক্সবাদী যে মার্ক্সবাদী ক্রিটিক্যাল টুল, এগুলো স্যার কিন্তু ব্যবহার করতে যথেষ্ট আগ্রহী ছিলেন। তার পরবর্তী প্রবন্ধসমূহ সেই দৃষ্টিভঙ্গির প্রমাণই বহন করে, যদিও সেগুলোর ঠিক যথার্থ মূল্যায়ন এখনো হয়নি বলে আমার ধারণা। তার সঙ্গে নানা আলোচনায় আমি দেখেছি যে তিনি আন্তরিকভাবেই সাহিত্য পাঠের ক্ষেত্রে এক ধরনের আন্তঃশাস্ত্রীয় পাঠের উপর গুরুত্ব দিতেন। এই বিষয়কতা, যদি বলি এইভাবে, তাকে সংজ্ঞায়িত করিয়ে এমনভাবে যে বিভিন্ন শাস্ত্রের ধারণা ও পদ্ধতি একত্র করে একটা নতুন জ্ঞান সৃষ্টির পথ তৈরি করা। স্যার সেই পথে আগ্রহী ছিলেন। আমি মনে করি অধ্যাপক ইসলাম বাংলাদেশের অন্যতম শীর্ষ আন্তঃবিষয়কভাবে সক্রিয় সংস্কৃতি সমালোচক, যিনি মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু সহ আরও অনেক প্রথিত যশা সাহিত্যিকদের নিয়ে যেমন লিখেছেন, তেমনি লিখেছেন নতুনদের, যারা নতুন তাদের নিয়ে, অপ্রচলিত নিরীক্ষামূলক লেখক কিংবা উদীয়মান লেখকদের সম্পর্কেও তার সবসময় একটা আগ্রহ ছিল। তরুণদের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। এগুলো নিয়ে আরও অনেক কিছু বলার থাকে, ভবিষ্যতে আরও অনেক আলোচনা হবে আমি আশা করি। এবং স্যারের কথা সাহিত্যিক হিসেবে তার তাৎপর্য একটা আলোচনা করি। তিনি কথা সাহিত্যে একটা নতুন ট্রেন্ড আনার চেষ্টা করেছেন। সংক্ষিপ্তভাবে বলা যায় যে তিনি বাংলা কথা সাহিত্যে একটা নতুন ধারার সূচনা করেছেন, যেখানে বাস্তব এবং অবাস্তবের একটা সীমানা বিলুপ্ত হয়।
সাধারণ ঘটনাকে অসাধারণ করে তোলার একটা ক্ষমতা। একে কেউ কেউ ম্যাজিক রিয়েলিজম বলে, যদিও আমি মনে করি আমার পাঠে যে স্যার ঠিক ম্যাজিক রিয়েলিস্ট না ওই স্ট্রিক্ট সেন্সে, কিন্তু ম্যাজিক রিয়েলিজমের কিছু এলিমেন্ট তার কাজের মধ্যে অবশ্যই খুঁজে পাওয়া যাবে। এবং তার বিখ্যাত গল্পগ্রন্থ যেটা প্রেম ও প্রার্থনার গল্প, যা তার অত্যন্ত প্রসিদ্ধ রচনার একটা, সেখানে তার কিছু উদাহরণ পাওয়া যাবে। এবং আমাদের আলোচনার একটা ব্যাপার বলে রাখা দরকার, প্রায়ই ফিরে আসতো জেমস জয়েস এবং গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, এই দুই ঔপন্যাসিক, স্যারের প্রিয় ঔপন্যাসিক, আমারও প্রিয় ঔপন্যাসিক, যাদের আমরা দুজনেই গভীরভাবে ভালোবাসি। এবং তিনি একমত ছিলেন আমার এই বক্তব্যের সাথে যে গার্সিয়া মার্কেজকে কেবল ইউরোপীয় আধুনিকতাবাদী ধারায় স্থাপন করে বা একজন কাফকা বা একজন জয়েসের সাথে তাকে প্লেস করে একজন বড় ঔপন্যাসিক বলাই যথেষ্ট না। কারণ গার্সিয়া মার্কেজ কিন্তু গল্প বলার, এমনকি গল্পকে বোনার একটা শিল্পকে একটা নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন, যেটা আর দেখা যায়নি ওইভাবে, এটা সত্য। এবং ওয়াল্টার বেঞ্জামিন আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে ইউরোপীয় আধুনিকতাবাদের ভেতর দিয়েই গল্প বলার মৃত্যু ঘটেছে, কিন্তু স্যার ছিলেন গল্প বলায় আগ্রহী। এবং তার আগে অফকোর্স আমি বলছিলাম যেটা গার্সিয়া মার্কেজ ছিলেন গল্প বলার, এই গল্প বলার যে ব্যাপারটা এটাতে আগ্রহী, যেখানে গল্প শেষ হয়ে যাচ্ছে, ফুরিয়ে যাচ্ছে, এগুলো ইউরোপীয় আধুনিকতাবাদের সুবাদে বলা হয়েছে। এবং সেই ধারা থেকে স্যার একটু, সেই ধারার মধ্যে স্যারকে আমরা ফেলতে ফেলি না। আর স্যারের এক ধরনের পোস্ট মডার্নিজমের প্রতি আকর্ষণ ছিল, এবং তিনি যে পোস্ট মডার্নিজমকে সামনে আনার চেষ্টা করেছেন তার বেশ কিছু লেখায়। সেই পোস্ট মডার্নিজম আসলে ইউরোপ কেন্দ্রিক আধুনিকতাবাদকে চ্যালেঞ্জ করে, যেমন একইভাবে ইউরোপ কেন্দ্রিক উত্তরাধুনিকতাবাদকেও চ্যালেঞ্জ করে। তো এগুলো একটু স্যার সম্পর্কে, কাজ সম্পর্কে একটু বললাম। আমি আর কথা বাড়াতে চাই না, শুধু এখন শেষে গিয়ে এটুকু বলবো, আমার পরম প্রিয় এবং পরম শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের কাছে আমি কেবল যে কৃতজ্ঞই তা না, আমি এখনও আমার মাথার ভেতরে তার কণ্ঠস্বর শুনতে পাই। আমি লিখতে লিখতে, বলতে বলতে তার কণ্ঠস্বর আমার বেজে ওঠে। তিনি যেন একটানা গল্প বলে চলেছেন, সেই সব গল্প যা প্রাণ সঞ্চার করে, যা স্বপ্ন দেখে এক নতুন বিশ্বের, এমন এক জগতের যা মৃত্যুর ছায়ায় নয় বরঞ্চ স্বাধীনতা ও আনন্দের আলোতে উজ্জ্বল। সৈয়দ মনজুরুল ইসলাম আমার শিক্ষক, আমাদের শিক্ষক, আমাদের বারবার জীবন দিয়েছেন অসংখ্যভাবে, অসীম গভীরতায়। আপনাদের সকলকে ধন্যবাদ।